আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের জীবের আবাসস্থল সম্পর্কে আলোচনা করব। আমরা পৃষ্ঠা নাম্বার 1 থেকে 10 পর্যন্ত দেখব এবং এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। চলো আমরা আলোচনা যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জীবের আবাসস্থল এখানে তোমাদের পাঠ্য বইয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। আসলে এখানে উদ্ভিদ ও প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে আমাদের জীবজগৎ গঠিত। জীবজগতে উদ্ভিদ এবং প্রাণীও রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগে অর্থাৎ মাটিতে বসবাস করে, তোমরা জানো। আবার কিছু কিছু জীব মাটি এবং পানিতে উভয়তে বসবাস করে। কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারোর প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা জীবের আবাসস্থল এবং বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল সম্পর্কে জানব। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে একটি ছবির কাঠামো দেওয়া রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের। এবার আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন পরিবেশের উদ্ভিদ। কোনো উদ্ভিদ জলজ পরিবেশে বসবাস করছে, এটি শাপলা ফুলের ছবি দেখতে পাচ্ছ, এবং কিছু কচুরি পানার ছবি দেখতে পাচ্ছ। এছাড়া কিছু ভাসমান শৈবাল, আর আমরা স্থলভাগে কিছু বৃক্ষ দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী একটি ছবি দেখব। তোমরা এই ছবি দেখে একটু কল্পনা করো, এটি কিসের ছবি? আমরা হাতের ডানে একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন বন্য প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। এই বন্য প্রাণীরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বসবাস করছে। এছাড়া আমাদের হাতের বামে একটি পুকুরের বিভিন্ন প্রাণীর অর্থাৎ জলে বসবাস করে এমন প্রাণীর ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরেকটি ছবি দেখব। এবার জলজ পরিবেশে প্রাণী এবং উদ্ভিদ দুটোই বসবাস করছে, আমরা এমন একটি ছবি দেখতে পাচ্ছি। এবার আমরা হাতের ডানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, বনজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণী। তাহলে বনজ পরিবেশে আমাদের বৃক্ষ রয়েছে এবং প্রাণীগুলো রয়েছে। এরকম একটি আমরা আমাদের পাঠ্য বইয়ের ছবি দেখতে পাচ্ছি। এছাড়া মেরু অঞ্চলের কিছু প্রাণী দেখতে পাচ্ছি, যেগুলা প্রাণী আসলে মেরু অঞ্চলে বসবাস করে। এখানে পেঙ্গুইন দেখতে পাচ্ছি। এছাড়া আরো কিছু মেরু অঞ্চলের প্রাণী দেখতে পাচ্ছি। অপরদিকে আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক পরিবেশে প্রাণী এবং উদ্ভিদ, যেগুলো সমুদ্রে জলজ পরিবেশে বসবাস করে এমন উদ্ভিদ এবং প্রাণী, যেমন বিভিন্ন ধরনের ডলফিন, মাছ, এবং আমরা পাখি দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি, যেগুলো জলজ পরিবেশে বসবাস করে।
সামুদ্রিক জলজ পরিবেশে। এবার আমরা মরুজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণী দেখতে পাবো, যেগুলো উদ্ভিদ এবং প্রাণী মরুভূমিতে বসবাস করে। এখানে তোমরা ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছ, এছাড়া কিছু সরীসৃপ প্রাণী, এছাড়া আমরা উট এবং এবং চিল দেখতে পাচ্ছি। এগুলো সবই মরুজ প্রাণী পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী। এবার আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি উদ্ভিদের নাম এবং আবাসস্থল, প্রাণীর নাম এবং আবাসস্থল। আমরা একটি তার তালিকা তৈরি করব। তাহলে তোমরা শিক্ষার্থী, তোমরা এই ছকটি খাতায় লেখো এবং উদ্ভিদের নাম এবং কে কোন অবস্থানে বসবাস করে তার আবাসস্থল সম্পর্কে আমরা এখানে লিখব। আসো এবার আমরা জীবের যে বিভিন্ন প্রকার অভিযোজন আছে এর সংজ্ঞাটি আমরা একটু আলোচনা করি। নির্দিষ্ট বাসস্থান বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে আমরা অভিযোজন বলি। তাহলে আমরা কি বললাম, যে একটি বাসস্থান বা পরিবেশের সাথে একটি জীবের কিভাবে আমাদের এই সমাজে সে খাবার খেয়ে বেঁচে থাকবে, তার যে জীবন ধারণের যে প্রক্রিয়াটা, সেটা হলো আমাদের অভিযোজন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কচুরিপানার ছবি, এছাড়া একটি হাঁসের পায়ের ছবি এবং একটি মুরগির পায়ের ছবি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই ছবিগুলো দেখতে পাচ্ছ। আমরা এখানে কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে, আমরা এদেরকে বলা হয় বায়ুকুঠুরি। আমরা কচুরিপানার মধ্যে যে ফাঁপা যে অংশটা দেখছি একটু মোটা বা গোল, ভিতরে দেখছো তোমরা কচুরিপানা ভাঙলে বা মস্কালে তোমরা ভিতরে পঞ্চের মতো এক ধরনের নরম কিছু পাও, এটা হলো বায়ুকুঠুরি। এর সাহায্যে ফাঁপা অংশের সাহায্যে কচুরিপানাটি ভেসে থাকে। এই বায়ুকুঠুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে কিন্তু আমাদের সাহায্য করে। তো বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের কিন্তু এটা একটা অভিযোজন, অর্থাৎ সে এইভাবে বেঁচে থেকে জলজ পরিবেশে সে টিকে থাকে, এটা তার অভিযোজন। এছাড়া মুরগির পা গুলো তোমরা দেখতে পাচ্ছ, মুরগির পা গুলো শক্ত, লম্বা এবং শক্ত নখরযুক্ত, কিন্তু ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। এবং হাঁসের পা গুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁসের পা গুলো পাতার মতো পর্দা বিশিষ্ট। তোমরা হাঁসের পা মুরগির পায়ের মধ্যে লক্ষ্য করতেছ, দেখো হাঁসের পা গুলো একটু পর্দা রয়েছে, মানে দুই পায়ের নখের মধ্যে একটি পর্দা রয়েছে, মানে অ্যাডজাস্ট। কিন্তু মুরগির পা গুলোর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ ওগুলো খোলা, শুধু নখযুক্ত, নখযুক্ত। কিন্তু এই হাঁসে এই পর্দা থাকার কারণে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। এটা হলো মুরগি এবং হাঁসের পায়ের ভিতর পার্থক্য। মুরগি তার নখযুক্ত নখ দিয়ে সে মাটি থেকে খাবার টাবার এগুলো হাঁচড়ে সে খেতে পারে, এবং হাঁস সে পানিতে বসবাস করে এবং স্থলেও বসবাস করে, কিন্তু পানিতে সে সাঁতার কাটতে পারে একমাত্র শুধু তার এই নখের পর্দার জন্য। এটা অনেকটা নৌকার বোটের মতো কাজ করে। তাহলে আমরা আসো জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। দেখতে পাচ্ছ স্থলজ পরিবেশ,
এবার আমরা জলজ জীবের অভিযোজনের কয়টি ধাপ আমরা পড়ব। একটা হলো স্থলজ পরিবেশে কিভাবে প্রাণীকুল অভিযোজন প্রক্রিয়ায় টিকে থাকে। তোমরা এখানে কয়টি শিকারী প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। একটি হলো কি বলতো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ, কি বলতে পারবে? স্থল আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এতে প্রচুর পরিমাণ কিন্তু বৃক্ষ উদ্ভিদও জন্মে এবং বনজ পরিবেশের মধ্যে শ্বাসকষ্ট চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে এবং দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয় এবং শিকার ধরা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো ও দাঁত থাকে, নখ এবং দাঁত থাকে। এবং বনজ পরিবেশে অন্যতম প্রাণী হলো পাখি। পাখিগুলো মূলত আকাশচারী হয়। এদের ডানা আছে এবং হাড়ের মজ্জা খুব কম থাকায় দেহ হালকা হয়। আবার দেহে বায়ু ভর্তি থলি থাকে যা উঠতে সহায়তা করে। এছাড়া শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট এবং নখযুক্ত পা, শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিটি প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সে পরিবেশে বর্ণ ধারণ করতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা এখানে নখযুক্ত একটি পা দেখতে পাচ্ছি এবং চিলের ঠোঁট দেখতে পাচ্ছি এবং একটি বাঘের মুখের ছবি দেখতে পাচ্ছি। এরা তিনটে প্রাণী অত্যন্ত তীক্ষ্ণ ঠোঁট, ধারালো নখর এবং দাঁত রয়েছে। তারা স্থলজ পরিবেশে তারা এভাবে খাদ্যকে শিকার করে তারা বসবাস করে। এবার আমরা মরুজ পরিবেশে অর্থাৎ মরু পরিবেশে কিছু উদ্ভিদ প্রাণী এবং দেখব। মরুভূমির অঞ্চলে একটি উদ্ভিদ রয়েছে, তোমরা ক্যাকটাস নামক একটি গাছ দেখতে পাচ্ছ। মরুজ পরিবেশে কম বৃষ্টিপাত, উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ও ঝোপঝাড়ের মতো কিন্তু হয়। পানি জমে করে রাখার জন্য এসব গাছের পাতা কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো কিন্তু হয়। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাটা এবং কাটায় কাটা রয়েছে, অর্থাৎ কাটায় রূপান্তরিত হয়। বিভিন্ন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম, ক্যাকটাস এবং মরুজ উদ্ভিদগুলো তাদের গায়ে কাটা থাকে এবং তাদের আত্মরক্ষার জন্য। মরুজ পরিবেশে প্রাণীর শরীরে পানি এবং খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। যেমন উট উট কিন্তু যেহেতু মরুজ পরিবেশে বালুময় জায়গায় পানির সংকট, কিন্তু আমরা মরুভূমি অঞ্চলের প্রাণী একটি দেখতে পাচ্ছি উট। এই উটটি পানি তার দেহের ভিতর এক জায়গায় জমা রাখতে পারে এবং সূর্যতাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণী মাটির নিচে গর্ত করে বসবাস করে। স্থলজ পরিবেশের মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশে খুবই কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে এবং কিছু কিছু বৈশিষ্ট্য প্রাণী বাস করে। তীব্র ঠান্ডা উষ্ণতা থাকার জন্য এসব প্রাণীর
শরীরের চামড়ার নিচে পুরু চর্বি স্তর থাকে। অধিকাংশ বরফের মতো সাদা লোমযুক্ত হয়, সহজে লুকে থাকে এবং আত্মরক্ষা শিকার করতে পারে। এদের লম্বা বাঁকানো শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়, অর্থাৎ মেরু অঞ্চলে। মেরু অঞ্চলের প্রাণীগুলো শরীরে অত্যন্ত লোম থাকে এবং তাদের অধিকাংশ বরফের মতো সাদা লোমযুক্ত হয়, সহজেই লুকিয়ে থেকে আত্মরক্ষা এবং শিকার করতে পারে। এদের কিন্তু পা অত্যন্ত লম্বা, বাঁকানো এবং শক্তিশালী পা বরফ চলাচলের জন্য অভিযোজিত হয়। এবার আমরা জলজ পরিবেশের কিছু প্রাণী দেখব। জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম এবং মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুটির থাকে, এতে অধিকাংশ ক্ষেত্রে অঙ্গ বংশবৃদ্ধি করে। তাহলে জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদ দেহ নরম হয় এবং মূল সংক্ষিপ্ত হয় এবং ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুটির থাকে, অধিকাংশ ক্ষেত্রে অঙ্গ বংশ হয়। এবং এই পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মতো চ্যাপ্টা এবং মাথার লেজের দিকে শুরু হয়। তাহলে আমরা জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানো একটি উদ্ভিদ হলো আমাদের সুন্দরবনের যে ঠাসমূলগুলো তোমরা দেখতে পাচ্ছ। এদের এই ঠাসমূলে প্রচুর বায়ুকুটির থাকে। এছাড়া এবং এরা একটি ঠাসমূল থেকে আরেকটি বংশবৃদ্ধি করতে পারে। এছাড়া আমরা একটি মাছ দেখতে পাচ্ছি, পানির ঢেউয়ের সাথে মাছের দেহ মধ্যচ্যাপটা মাথার লেজের দিকে শুরু হয়, পানিতে ভেসে থাকে। চলাচলের জন্য এদের দেহের পায়ে থলি বা পটকা থাকে, পাখনা এবং লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। ফুলকা দিয়ে পানি থাকায় অক্সিজেন গ্রহণ করে শ্বাসকষ্ট চালায় আমাদের মাছগুলো। তাহলে আমাদের মাছ কিভাবে অক্সিজেন নেয়? তাহলে ফুলকার সাহায্যে তারা পানিতে থাকা অক্সিজেন নেয়, অর্থাৎ ফুলকার সাহায্যে পানির মধ্যে যে অক্সিজেনগুলো রয়েছে সেগুলো নিয়ে মাছ জীবন ধারণ করে। জলজ পরিবেশের বিস্তৃত অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ এবং পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। এছাড়াও সুন্দরবনের গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে। সুন্দরবনের মাটি লবণাক্ত এবং ভেজা হয়। বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না, এর জন্য কিছু শাখামূল মাটির উপর উঠে আসে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এদের শ্বাসমূল, এদেরকে কি বলে? শ্বাসমূল। শ্বাসমূল অনেক ছিদ্র থাকে, যার মাধ্যমে সুন্দরী গাছের বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ব্যাগে আসি। তাহলে জীবের আবাসস্থল, আমরা জীবের আবাসস্থল যে ছবিগুলো রয়েছে আমরা সেগুলো আমাদের পাঠ্যবইয়ের ছবিগুলো আমরা দেখতে পেলাম। আসলে জীবের আবাসস্থলকে এখানে কয়টি ভাবে ভাগ করা রয়েছে। একটা হলো বনজ আবাসস্থল, তোমরা বনজ আবাসস্থলগুলো দেখতে পাচ্ছ। এই যে বনজ পরিবেশে উদ্ভিদ প্রাণী, এটা হলো বনজ আবাসস্থল। এই বনজ আবাসস্থলে বনজ আবাসস্থল হলো যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রচুর পরিমাণ জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়।
যেমন আমাদের দেশের শালবন এবং সুন্দরবন দেখতে পাচ্ছ। তো বনজ আবাসস্থল কোনগুলো? যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন এবং সুন্দরবন। এছাড়া বনের উদ্ভিদসমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া গর্জন অন্যতম। এছাড়া আরও কিছু গুল্ম, তৃণ, মস, ফার্ন জাতীয় উদ্ভিদ রয়েছে। বনজ পরিবেশে অনেক প্রাণীও কিন্তু বসবাস করে। আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখি বসবাসের স্থল। এছাড়া ব্যাঙ, উভচর প্রাণী এবং শিশু অবস্থায় ব্যাঙচি পানিতে থাকে। বড়হেরা মাটি এবং পানি উভয়তে বসবাস করে। এছাড়াও কিন্তু সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে। আমাদের দেশের আমাদের দেশের হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এছাড়া কিন্তু আমরা রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি। আমাদের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বসবাস করে। এছাড়া স্থলজ পরিবেশে তৃণভূমি রয়েছে। জলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে, তাই না? মানে স্থলজ পরিবেশে কিন্তু অনেক বিস্তৃত ঘাস জাতীয় প্রাণী উদ্ভিদ থাকে, অর্থাৎ উদ্ভিদের প্রাধান্য থাকে। এ ধরনের আবাসকে বলা হয় কিন্তু তৃণভূমি, অর্থাৎ শুধু ঘাস আর ঘাস, যেখানে অনেক ঘাস সেখানে তৃণভূমি। এখানে শন, নল খাগড়া, বিরুৎ, গুল্ম জাতীয় উদ্ভিদ থাকে কিন্তু শুধু ঘাস ঘাস আর ঘাস, এবং গুল্ম, বিরুৎ এবং নল খাগড়া জাতীয় বিভিন্ন ধরনের শন জাতীয় ছোট ছোট উদ্ভিদ পাওয়া যায়। এগুলো হলো তৃণভূমি। এবার আমরা বনজ আবাসস্থল দেখলাম, এবার আমরা মরুজ আবাসস্থল দেখব। মরুজ আবাসস্থলে বিস্তারিত একটু আলোচনা করি। মরুভূমি হলো আমাদের স্থলজ আবাসস্থলের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, যেখানে উচ্চ তাপমাত্রা, মানে অনেক তাপমাত্রা এবং কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য থাকে কিন্তু, এবং এবং শুষ্ক আবহাওয়া থাকে এখানে শুষ্ক আবহাওয়া থাকে। এবং মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য হলো খেজুর এবং ফণিমনসা এবং ক্যাকটাস এবং গুল্ম জাতের কিছু উদ্ভিদ থাকে, যা আমরা পরবর্তীতে একটি আগের ছবিতে আমরা দেখেছি। মরুজ আবাসস্থলে প্রাণীদের মধ্যে কিন্তু কিছু প্রাণী রয়েছে, যেমন মরুজ প্রাণীগুলো রয়েছে, যেমন এদের মধ্যে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা, বিভিন্ন ধরনের পতঙ্গ, এরা বুকের উপর ভর দিয়ে চলে। তাদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা মরুজ প্রাণী বলা হয়। এবং মেরু অঞ্চলের কিন্তু কিছু আবাসস্থল রয়েছে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বরফে ঢাকা থাকে। মেরু অঞ্চল এদের মধ্যে অন্যতম। এই অঞ্চলকে খুবই কম উদ্ভিদ জন্মে, এবং এদের মধ্যে আছে আর্কেটিক উইলো, কটন গ্রাস, লাইকেন জাতীয় উদ্ভিদ। অন্যান্য বৈশিষ্ট্য প্রাণী এ অঞ্চলে বসবাস করে, এবং শ্বেত ভল্লুক, সিল এবং পেঙ্গুইন কিন্তু থাকে ওখানে, যা মেরু অঞ্চল
মেরু অঞ্চলের প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, পেঙ্গুইন দেখতে পাচ্ছ এবং শ্বেত ভাল্লুক, সাদা ভল্লুক দেখতে পাচ্ছ তোমরা, এবং শিল শিল দেখতে পাচ্ছ তোমরা। এগুলো হলো মেরু অঞ্চলের প্রাণী। এরা বরফে ঢাকা আচ্ছন্ন অঞ্চলে বসবাস করে। এবার আমরা জলজ আবাসস্থল, জলজ আবাসস্থলের জলজ আবাসস্থলের একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা যে হাতের বামে দেখতে পাচ্ছ জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, এর একটু আমরা আলোচনা করি। আসলে এই চিত্রে সারা বছর পানিতে থাকে এমন আবাসস্থলগুলো কিন্তু জলজ আবাসস্থল বলা হয়, মানে সারা বছর পানি থাকবে। জলজ আবাসস্থল যেমন সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। জলজ আবাসস্থল মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ, যেমন স্বাদু পানির জলজগুলোর মধ্যে রয়েছে নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। পরিবেশের জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে, এই পরিবেশের জন্মানোর মধ্যে বিভিন্ন উদ্ভিদ রয়েছে, যেমন শাপলা, পর্দা, কচুরিপানা, ক্ষুদা বা ক্ষুদিপানা, টোনাপানা এবং বিভিন্ন ধরনের শৈবাল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রাণীর মধ্যে কিন্তু রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ। এছাড়া রয়েছে কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এগুলো আমরা জলজ আবাসস্থলের প্রাণী এবং উদ্ভিদ। এবার আমরা সামুদ্রিক আবাসস্থল সম্পর্কে আলোচনা করব। এই যে সামুদ্রিক পরিবেশে প্রাণী এবং উদ্ভিদ দেখতে পাচ্ছ তোমরা। জলজ পরিবেশে হলেও সমুদ্র পানি, নদী, পুকুর এবং খাল, বিলের পানি থেকে আলাদা। অর্থাৎ সামুদ্রিক যে আবাসস্থলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের পরিবেশের নদী, পুকুর এবং খাল, বিলের পানি থেকে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা। সমুদ্রের পানি কিন্তু আসলে আমাদের লবণাক্ত হয়। তোমরা কি জানো? আমাদের কক্সবাজার, কুয়াকাটার পানি কিন্তু দিকে মুখে দিলে লবণ লবণ লাগে। এগুলো কিন্তু সামুদ্রিক, তা সমুদ্রের পানি। এই পানিতে যে সকল উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে যা নদী, পুকুর এবং খাল, বিলে বসবাসকারী প্রাণী থেকে এগুলো প্রাণী কিন্তু আলাদা হয়। সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, এছাড়া সারগাসাম। এছাড়া সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে জোস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। এবং সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির প্রাণী। উদ্ভিদের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইটা, লক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি মাছ। অর্থাৎ এগুলো হলো আমাদের সামুদ্রিক মাছ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিটা জলজ, স্থলজ এবং সামুদ্রিক আবাসস্থল এ সম্পর্কে চিত্রসহ আমরা বর্ণনা করলাম। এবার আমরা একটি চার্টে যাব আমাদের অধ্যায়ের। তোমরা দেখতে পাচ্ছ জীবের বাসস্থান ও অভিযোজন। তোমরা একটু চেষ্টা করে এই বাসস্থানগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ এবং এইসব
বাসস্থানের যে সুন্দরী গাছ, শাপলা, বাজ পাখি, শ্বেত ভাল্লুক এবং ফণী মনসার এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো তোমরা লেখো, যা আমরা ইতিমধ্যে আমাদের অধ্যায়ের ছবি সহ সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। তোমরা লিখেছ? আচ্ছা, আমরা একটু মিলে দেখি যে কারটা সঠিক হয়েছে কতগুলো। দেখো, আমি এখানে আলোচনা করেছি জীবের বাসস্থান ও অভিযোজন সম্পর্কে। সুন্দরী গাছ, অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। লবণাক্ত মাটিতে টিকে থাকার জন্য এদের শ্বাসমূল থাকে এবং জোয়ার ভাটায় স্থির থাকার জন্য এই ঠাসমূল থাকে। অর্থাৎ সুন্দরী গাছের যে ঠাসমূলগুলো আছে এদের অভিযোজনগত বৈশিষ্ট্য এগুলো। এই ঠাসমূলগুলো যদি না থাকতো তাহলে আমাদের এই সুন্দরী গাছটি টিকে থাকতে পারছো না। একমাত্র শ্বাসমূলের জন্য এরা অভিযোজন অবস্থায় বসবাস করতে পারে, অর্থাৎ গাছগুলো বেঁচে থাকে। এবার আমরা শাপলা ফুল নিয়ে একটু অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করব। পানির উপর ভেসে থাকার জন্য এদের কাণ্ড, পাতা, বায়ুকুটির থাকে, তাই কি না? এছাড়া এদের পাতা বড় এবং মম জাতীয় আবরণযুক্ত হয়। অর্থাৎ শাপলা ফুল বেঁচে থাকতে হলে তাদের মধ্যে একটা বায়ুকুটির রয়েছে। বায়ুকুটির থাকার জন্য তারা পানিতে ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ বায়ুকুটির না থাকলে তারা পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারতো না, অর্থাৎ তার অভিযোজনটা নষ্ট হয়ে যেত। এই জন্য এভাবে তারা জীবনযাপন করে একমাত্র বায়ুকুটির জন্য। এছাড়া বাজ পাখি তোমরা দেখতে পাচ্ছ, মানে বাজ পাখির ছবি দেখতে পাচ্ছ। বাজ পাখি আমরা বিস্তারিত দ্রুত ওড়ার জন্য এদের দেহের মাকু আকৃতির এবং শিকার ধরার জন্য এদের রয়েছে ধারালো নখর এবং বাঁকানো ঠোঁট। অর্থাৎ এদের মাকু আকৃতির এই পালক, এদের দেহে মাকু আকৃতির যে পালকগুলা এবং শিকার ধরার জন্য ধারালো নখ বা বাঁকানো ঠোঁট না থাকতো তাহলে কিন্তু তারা কোনো প্রাণী শিকার করতে পারতো না। বিধায় তারা আমাদের এই আবাসস্থল থেকে তারা বিলীন হয়ে যেত। অর্থাৎ এরা এই নখর ও বাঁকানো ঠোঁটের জন্য তারা বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করে এবং তারা খায়। এবার আমরা শ্বেত ভাল্লুক। মেরু অঞ্চলে প্রচণ্ড শীত থেকে বাঁচতে তাদের চামড়ার নিচে চর্বির পুরু স্তর এবং শরীরের উপর সাদা ঘন পশম থাকে। অর্থাৎ তাদের এই সাদা ঘন পশম এবং চর্বি থাকার জন্য তাদের শরীর অত্যন্ত গরম থাকে, বিধায় তারা মেরু অঞ্চলে থাকতে পারে। তাদের যদি চর্বি এবং পুরু স্তর এবং সাদা ঘন লোম না থাকতো তাহলে কি তারা শীত অঞ্চলে থাকতে পারতো? তারা শীতে ঠান্ডায় মারা যেত। এই ফণী মনসা মরুভূমিতে পানির অপচয় রোধ করার জন্য এদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় এবং কাণ্ড রসালো এবং সবুজ হয়। তাহলে ফণী মনসাও তাদের কাঁটাগুলো রূপান্তরিত হয় এবং এদের কাণ্ড রসালো হয়। অর্থাৎ এদের কাণ্ড কাটলে দেখবা ওই কাণ্ডের ভিতর অনেক রস পাওয়া যায়, পানি পাওয়া যায় এবং এগুলো অত্যন্ত সবুজ হয়। তাহলে আমরা এই ছকটির আলোচনা করলাম। এবার আমরা আমাদের অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনা প্রশ্নগুলো আমরা উত্তর করব। এখানে জীবের আবাসস্থল বলতে কি বোঝো? সংক্ষিপ্ত প্রশ্ন ক, স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকে এবং জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা লিখবে। আমরা পরবর্তীতে পেজে এগুলোর অ্যান্সারগুলো দেখব এবং কার কটি হয়েছে আমরা সেটা লক্ষ্য করব। এবং বর্ণমালা প্রশ্নগুলো আমরা একটু পড়ি। স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। গ, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করি। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর ক নম্বর, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর, কোনো জীব তার বেঁচে থাকার জন্য পরিবেশের যে নির্দিষ্ট স্থানে বাস করে
এবং সেখান থেকেই তার প্রয়োজনীয় খাদ্য পানি আশ্রয় পায়, তাকেই ওই জীবের আবাসস্থল বলে। যেমন মাছের আবাসস্থল হলো পানি। এবার আমরা খ নম্বর প্রশ্ন উত্তর দেখব। স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকে? স্বাদু পানির পরিবেশে মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কলমি, কচুরিপানা এবং বিভিন্ন ধরনের শৈবাল থাকে। এবার জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? জলজ প্রাণীরা পানিতে বেঁচে থাকার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য অর্জন করে, কি তাই কি না? যেমন মাছের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে, অর্থাৎ ফুলকা না থাকলে তারা শ্বাস নিতে পারবে না। এবং পানিতে সাঁতার কাটার জন্য পাখনা থাকে। এদের দেহে শান্ত পিচ্ছল আঁশ থাকে, যা ঢাকা থাকে দেহ। এবার আমরা রচনামূলক প্রশ্নগুলোর উত্তর করব। স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? স্থলজ এবং উদ্ভিদের প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো, আমি একটু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আগে বলছি। এদের মূল মাটির গভীরে যায়, এদের কাণ্ড শক্ত হয় যাতে বাতাসের ঝাপটা সইতে পারে, এবং মরুভূমির স্থলজ উদ্ভিদের পাতা ছোট বা কাঁটার মতো হয়। আর স্থলজ প্রাণীরা সাধারণত ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। এদের চলাচলের জন্য পা থাকে এবং দেহ লোম এবং চামড়া দিয়ে ঢাকা থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খ নম্বর প্রশ্নর আনসার করব। তার আগে আমরা প্রশ্নটা পড়ি। জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। জলজ পরিবেশের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। উদ্ভিদ, এদের কাণ্ড এবং পাতা খুবই নরম হয়। কাণ্ডের ভিতরে বায়ুকুটির থাকে, যা তাদের পানিতে ভাসতে সাহায্য করে। এদের মূল খুব একটা সুসংগঠিত হয় না। আর প্রাণীদের বৈশিষ্ট্য হলো, এদের অধিকাংশই শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে। সাঁতার কাটার জন্য এদের পাখনা বা লিপ্ত পথ, যেমন হাঁসের পা থাকে। এবার সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করি। সামুদ্রিক অর্থাৎ অবশ্যই লবণ পানি হবে। লবণাক্ত এবং গভীর পানিতে টিকে থাকার জন্য সামুদ্রিক প্রাণীদের বিশেষ অভিযোজন ঘটে। এদের প্রধান ক্ষেত্রগুলো এক হলো লবণাক্ত শর্করা। সামুদ্রিক মাছ অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। 2 নম্বর হলো শ্বাসকার্য। তিমির মতো প্রাণীদের মাথার উপর ছিদ্র থাকে, যাতে তারা পানির উপরে এসে শ্বাস নেয়। 3 নম্বর চাপ সহ্য করা। সমুদ্রের গভীরে পানির প্রচণ্ড চাপ সহ্য করার জন্য কিছু মাছের হাড় দেহ খুব নমনীয় হয়। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি, সামুদ্রিক কচ্ছপের পাগুলো অনেকটা হালের মতো বা ফ্লিপ লিক হয়, যা তাদের সমুদ্র দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখলাম। তোমরা চাইলে আরেকবার রিভিশন দিয়ে দেখতে পারো। তোমরা আনসারগুলো যদি সঠিক না হয়, তোমরা আমার খাতায় তোমাদের খাতায় আমার অ্যান্সারগুলো তুলে নিতে পারো। এছাড়া তোমাদের আজকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।